মেষ রাশি হলো এমনই একটি রাশি, যে রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমভাবে নিজের অনেক কিছু ত্যাগ স্বীকার করেন। এই মেষ রাশির জাতক জাতিকারা জীবনে দুটি পর্যায়ে অতিক্রম করেন। এক হলো মেষ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে খুব কম বয়সে সাফল্য আসতে দেখেন, আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সেই জাতক জাতিকা সেই সাফল্যকে হারিয়ে ফেলে দুঃখী হয়ে যান। সাফল্য যখন আসে তখন সেই সাফল্যকে কাজে লাগানোর সুযোগ অনেক কম থাকে, আবার সুযোগ থাকলেও রাস্তাটা কাঁটায় ভরা থাকে, পদে পদে বিভ্রান্তি হয়। এই জাতক জাতিকারা জন্ম থেকে প্রথম 19 বছরের মধ্যে যখন শিক্ষায় ভালো করে মনোযোগ দিতে পারেন, পড়াশোনায় আগ্রহ বেড়ে যায়, কিন্তু নিয়তি তখন অন্য কথা বলে। সেখানেও ঢুকে পড়ে কোনো না কোনো বাধা, যেমন শারীরিক কোনো সমস্যা। আবার সেই মেষ রাশি যখন উচ্চশিক্ষার জীবনে যান, তখনও প্রথমার্ধে সব ঠিকঠাক হয়, মনোযোগ ঠিক থাকে, একটা বড় উদ্দেশ্য থাকে মনে যে আমাকে কিছু করতে হবে, কিন্তু তারপরেই সব চূর্ণ হয়ে যায়। কেন? কারণ এখানেও নিয়তির খেলা থাকে। কোনো বাধা নেই তো জীবনে একটি ভুল সম্পর্ক চলে আসে, যা সমস্ত গতিবিধির পরিবর্তন করে দেয়। এই দুটি পর্যায়ের পর একটি অন্তিম পর্যায়ে আসে, যখন একজন মেষ রাশির জাতক জাতিকাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর এখানে কিছু জাতক জাতিকা নিজের পথকে চিনতে পারেন, আর কিছু জাতক জাতিকা ভুল পথে অগ্রসর হতে থাকেন এবং হার মেনে নেন যে আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার রাশি খারাপ, লগ্ন খারাপ, ইত্যাদি ইত্যাদি। নিয়তির চাল যিনি বুঝতে পারেন, তিনি এই পৃথিবীতে কেন এলেন সেটাও বুঝতে পারেন, তার কর্তব্যও বুঝতে পারেন। সেই কর্তব্য পালন করতে গিয়ে যে পরীক্ষা দিতে হয় জীবনে, সেই পরীক্ষাতেও সফল হয়ে যান। আর যারা নিজেকে কষ্ট দেয়, অন্যের দেখে নিজেকেও সেই রকম করার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন যখন পূরণ হয় না, তখন তিনি চেষ্টায় ছেড়ে দেন। তাই বলি, নিজের অন্তরের কাছে প্রশ্ন করুন যে আপনার উদ্দেশ্য কি, আপনার কর্তব্য কি। কারণ এই মেষ রাশি কোনো যেমন তেমন রাশি নয়, কালপুরুষের প্রথম ঘর। তাই আমরা বলতেই পারি কালপুরুষের নিজের রাশি। জেনে রাখুন, এই তথ্য কেউ আপনাকে দেবে না। 12টা রাশি হচ্ছে কালপুরুষের সম্পূর্ণ দেহ। মেষ রাশি হচ্ছে প্রথম রাশি, কালপুরুষের মস্তক। বৃষ রাশি হচ্ছে মুখমণ্ডল, মিথুন রাশি বাহু এবং বক্ষ, কর্কট রাশি হচ্ছে হৃদয়, সিংহ হচ্ছে উদর বা পেট, কন্যা হচ্ছে কটিদেশ বা কোমর, তুলা রাশি নাভি অঞ্চলকে বোঝায়, বৃশ্চিক রাশি জননেন্দ্রিয়কে বোঝায়, ধনু রাশি উরুকে বোঝায়, মকর রাশি জানু বা হাঁটুকে বোঝায়, কুম্ভ রাশি জঙ্ঘা পায়ের গোড়ালি পর্যন্ত, আর মীন রাশি হচ্ছে পদতল অর্থাৎ পায়ের পাতা। তা বলে এটাকে সাধারণভাবে নেবেন না, এটা কোনো মানুষের দেহের বৈচিত্র্য নয়, এটা কালপুরুষের বৈচিত্র্য। তাই মেষ রাশিকে সহজ ভাববেন না, কালপুরুষের মস্তিষ্ক হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে, এই রকম পর্ব হয়তো আপনি অনেক আগেই কোথাও না কোথাও দেখে ফেলেছেন। তবে একটা জরুরি বার্তা থাকবে মেষ রাশি বা লগ্নের প্রতি। আমাদের ভিডিও দিতে দেরি হলেও এমন কিছু তথ্য আপনি এই পর্বে পাবেন যা আপনি কোথাও জানেননি। আর আমাদের এই বিলম্বিত বোধোদয়ের কারণ আপনার রাশিকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং একটি পক্ষপাতহীন সিদ্ধান্ত নেওয়া। আমরা জানি এমন অনেকেই আছেন যিনি শুধুমাত্র জীবনের ভালো ঘটনাগুলিই জানতে চান আর খারাপ বিষয়গুলি এড়িয়ে যান। আর তাতে কি হয়, ভালো সময় চলতে চলতে যখন হোঁচট খান, ঠক্কর খান, ঠকে যান, তখন মনে হতে থাকে যে সমস্যাগুলি আগে জানলে ভালো হতো, একটা সমাধানের রাস্তা তো অনেক আগেই তৈরি হয়ে যেত। তাই বলি, আমাদের এই পর্বে আমরা যাই বলি না কেন, সেটা আপনার ক্ষতি করে না, আপনাকে ভয় দেখায় না, বরং আপনার ভয়কে মুক্ত করে, ভয়কে দূর করে জীবনের জয় নিয়ে আসার সাহস যোগায়। তাই ভয় না পেয়ে ভালো বিষয়ের পাশাপাশি খারাপ বিষয়গুলিও আগের থেকে জেনে রাখুন, যাতে আগামী দিনে সেই সমস্যা এলে কী করবেন সেই সমাধানও আগের থেকেই ঠিক করে রাখতে পারেন। জানুয়ারি 2026-এর মাসিক রাশিফল কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, এটাই কিন্তু আপনার প্রশ্ন। শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা কেমন যাবে? জানুয়ারি 2026-এ কি কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসছে, নাকি কোনো নেতিবাচক দিকও থাকবে? আর যদি থাকে তো কোন দিক থেকে আসতে পারে? চলুন জানি সব কিছু। তবে আবারও বলছি, ভয় পাবেন না, আমরা আপনাকে ভয় দেখাই না। সচেতন হন, সাবধান থাকুন, কশন, ডেঞ্জার এই শব্দগুলি দেখে ভয় পেয়ে এড়িয়ে যাবেন না, জেনে রাখুন এবং সতর্ক থাকুন। দেখুন, এই মাসেই আপনার দশম ঘরে 4টি গ্রহের প্রবেশ ঘটবে। 13 তারিখ শুক্র, 14 তারিখ সূর্য, 16 তারিখ মঙ্গল আর 17 তারিখ বুধ। আর এই 4টি গ্রহ দশম ঘরে যাওয়া মানে জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা। কারণ ওই 4টি গ্রহের সপ্তম দৃষ্টিও আছে এবং সেই সপ্তম দৃষ্টিগুলি একসাথে আপনার চতুর্থ ঘরে পড়ছে, অর্থাৎ কোথাও না কোথাও কর্ম এবং সুখের যুগলবন্দি। আপনি তো জানেনই যে আপনার মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ, আপনার অধিপতি মঙ্গল 16 তারিখ পর্যন্ত আপনার নবম ঘরেই থাকবেন।
আর নবম ঘরে এই মুহূর্তে মঙ্গলের সাথেই সূর্য, শুক্র এবং বুধ গ্রহ অবস্থান করছে। রাহু আপনার একাদশ ঘরে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত থাকছে। আর শনিদেব এই মুহূর্তে আপনার দ্বাদশ ঘরে, বৃহস্পতি তৃতীয় ঘরে, আর কেতু আপনার পঞ্চম ঘরে। এবার প্রথমেই বলি স্বাস্থ্য নিয়ে। আপনার প্রথম ঘরটি স্বাস্থ্যের ঘর। তবে স্বাস্থ্য মানে কিন্তু রোগ জ্বালা নয়, রোগ জ্বালার ঘর কিন্তু আলাদা। সেটা হচ্ছে ষষ্ঠ ঘর, দ্বাদশ ঘর। প্রথম ঘর হচ্ছে আপনার ইমিউনিটির ঘর। সহজ কথায় রোগকে দমন করার বা রোগ ভালো করে দেওয়ার শক্তি যোগায় যে ঘর, সেটি হচ্ছে আপনার প্রথম ঘর। যে ঘরে একটি ভালো গ্রহের অবস্থান হয় সেখানে আপনার অ্যাপিয়ারেন্স বদলে দেয়। আপনার চাল চলন, ব্যবহার, কাউকে আকর্ষিত করার যে ক্ষমতা, এই প্রথম ঘর থেকেই আসে। মঙ্গল 16 তারিখ পর্যন্ত নবম ঘরে থেকে শনির দিকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে। আর এখন আপনার রাশিতে চলছে 7.5। বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে, অর্থাৎ পরাক্রমের ঘরে। আর এই পরাক্রম হলো সেই বস্তু যা আপনাকে দিয়ে অনেক কিছু বলায় এবং করায়। যেমন আমিও পারি, এই কাজ আমার কাছে কিছুই না, সেকেন্ডের ভেতরে এই কাজ আমি করে দিতে পারি, এই করতে পারি, সেই করতে পারি। কারোর সাথে হাতাহাতি হলে জিত যখন আপনার হয়, তখন জানবেন আপনার পরাক্রম বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন এই পরাক্রমের ঘরে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ একজন জ্ঞানী শিক্ষক বসে আছেন, যিনি আপনার ভেতরে জ্ঞানের সঞ্চার করেন, তখন এই সময়টা আপনার পরাক্রম ভাব কম, যুক্তি বেশি খাটাতে হয়। কারণ সব সময় সব কিছু যুদ্ধ করে জেতা যায় না। কখনো কখনো কিছু যুদ্ধ নিজের বুদ্ধি আর বিবেক দিয়েও লড়তে হয়। আর সেই বিষয়টি আপনাকে বর্তমানে শিখতে হচ্ছে। বরাবরই বুদ্ধির কাছে শক্তি হেরে গেছে। কূটনীতি এমন একটি বিষয়বস্তু যা একজন ভালো মানুষকেও সবার কাছে কিছু সময়ের জন্য খারাপ করে দিতে পারে। ইতিহাস সাক্ষী আছে। একদিকে 7.5 আপনার সামনে নতুন খেলার জন্ম দিচ্ছে, আর অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনাকে গাইড করে চলেছে যে কিভাবে সেই খেলাকে আরও রোচক বানানো যায়। এই সময় আপনার রোগ দমন শক্তি কম নেই, তবে ধরন আলাদা। কিছু জায়গায় আপনাকে একটু বেশি সাবধান হতে হচ্ছে। শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে এবং সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে। দ্বিতীয় ঘর মানে আপনার গলা, মুখ, মুখের কথা, ভাষাবোধ। আর অন্যদিকে দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, অর্থাৎ রোগের ঘরে। তাই গলার সংক্রমণ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এই পুরো জানুয়ারি মাসে। তাছাড়াও শুধু গলা নয়, নাক কান গলা বিষয়ে আপনাকে সাবধান থাকতে হচ্ছে। গ্ল্যান্ড সংক্রান্ত সমস্যা থেকে বাঁচতে ঠান্ডা লাগানো যাবে না, নয়তো সেটা আপনাকে ভোগাবে। তাই এমন কিছু লক্ষণ দেখলে তৎক্ষণাৎ ডাক্তার দেখাবেন। অলসতায় পড়ে অন্তত এই সময়ে ঘরোয়া টোটকা খুঁজবেন না। শুধু শনি বৃহস্পতি নন, মঙ্গল এবং সূর্য এই দুই বন্ধু নবম ঘরে একসাথে থাকলে সেই সময় নাক কান গলা সম্পর্কিত কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই যতদিন না আবার গোচর হচ্ছে, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। ঠান্ডায় ব্যাকটেরিয়া থাকে এবং সেই ব্যাকটেরিয়া আপনার শরীরে বিভিন্ন সংক্রমণের সৃষ্টি করতে পারে। আবার এই সময় ঠান্ডাও সহজে লাগতে পারে, দাঁতের সমস্যাও হতে পারে, কারণ শনির দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে। তবে 16ই জানুয়ারির পর থেকে আপনি অনেকটা নিশ্চিত হয়ে যাবেন, এসবের সম্ভাবনাও কমে যাবে। কারণ 16ই জানুয়ারি থেকে মঙ্গল আপনার প্রথম ঘরে দৃষ্টি দেবে, যা আপনার ইমিউনিটি এবং স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করবে। অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা গ্রহগত দিক থেকে থাকছে না। তাছাড়া এই মাসে কিন্তু স্বাস্থ্য আপনার ভালোই যাবে। এবার যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের পড়াশোনা কেমন যাবে? তোমার পঞ্চম ঘর পড়াশোনার ঘর। পঞ্চমপতি সূর্য তোমার নবম ঘরে, আর পঞ্চম ঘরে রয়েছে কেতু। আর যেদিন থেকে কেতু পঞ্চম ঘরে এসেছে, তখন থেকেই শুরু হয়েছে বিভিন্ন কনফিউশন, সিদ্ধান্ত নিতে সমস্যা। কোন স্কুল ভালো হবে, কোন কলেজ ভালো হবে, একটা প্রশ্নের দুটি সংজ্ঞা, কোনটা মুখস্থ করলে ভালো হয়। এই মুখস্থ নিয়ে একটা কথা বলি, অনেক পরিবার এমনও আছেন যারা সন্তানের লেখাপড়া নিয়ে বেশ চিন্তিত, কিন্তু সেই চিন্তাটা আসল বিষয়ে হচ্ছে না। এটা বোঝা যাচ্ছে না যে সন্তানের ওপরে বিশ্বাস রাখতে হবে। ওই পড়াশোনা যেন শাস্তিতে পরিণত না হয়। আমি হতে পারিনি তাই আমার সন্তানকে হতে হবে, এই ভুল বারবার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে। একটা সময় থাকে যখন সন্তান তার আবেগকে শুধুমাত্র তার মাতা পিতার সাথে জড়িয়ে রাখে, এই ভয়ে যে এটা না করলে পিতামাতা রেগে যাবে বা কপালে কষ্ট জুটতে পারে। এই সন্দেহ তার জীবনের উদ্দেশ্যকে নষ্ট করে ফেলে। ক্ষমা করবেন, কিন্তু গ্রামে গঞ্জে কিছু পরিবার থাকে যাদের উদ্দেশ্য সন্তানের বড় হওয়া নয়, বরং আরও 5 বাড়িকে জানানো যে আমার সন্তান পড়ছে। তাই তাদের ব্যাখ্যা হচ্ছে, জোরে রিডিং পড়ে যাও, তুমি বোঝো আর না বোঝো তাতে আমাদের কিছু যায় আসে না, যেন পাশের বাড়ি থেকে শোনা যায় যে তুমি পড়ছো। কিন্তু তাতে লাভ কি? কিছুই না। ওই রিডিংয়ের কোনো সারসত্ব মনের মধ্যে বিন্দুমাত্র তৈরি হয় না। কিন্তু যখন সেই পড়া কেউ মন দিয়ে শোনে, তখন সেই শ্রোতার জ্ঞান বাড়ে। অর্থাৎ একজন কাজ করলো কিন্তু ফল অন্যজনে পেয়ে গেল। তাই সন্তানকে একা ছাড়ুন, তাকে উপলব্ধি করতে দিন। পড়াশোনা লোক দেখানো নয়, বরং গোপনীয় থাক, তাতে সেই সন্তান মজা পাবে তার পাঠে।
ঘটনাগুলি জানতে আরও ভালো লাগবে, স্মরণশক্তি বাড়বে। সে বড় হয়ে কি হবে, কোন পথে যাবে, কোন সাবজেক্ট তার মজার হবে এবং সেই সাবজেক্টটি তাকে তার ভবিষ্যৎ দেখাবে। তাই কোনো কিছু চাপিয়ে দেওয়া আপনার ঠিক করা সিদ্ধান্তকে উল্টে দিতেও পারে। পড়ার চেয়ে লেখা বেশি কাজের, কারণ লিখতে গেলে বিষয়টি মনের মধ্যে প্রবেশ করে। আর সন্তানের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করুন। এখন একটা সিদ্ধান্তহীনতা দেখা যাবে, বিভিন্ন সমস্যা জ্বালাতন করবে, অন্যদিকে মন চলে যাওয়া, এগুলি এখন হবে। তবে ভালোবেসে গাইড করতে হবে, খেলার ছলে পড়াতে হবে, জোর করে নয়। কারণ এটা তার দোষ নয়, গ্রহ তাকে যেমন করাচ্ছে সেরকমই কিন্তু সে করছে। শিক্ষক কঠোর মানেই ভালো নয়, এটা খেয়াল রাখবেন। এটাও মনে রাখবেন, সন্তান যদি কান্না করতে করতে পড়ছে তাহলে সেটা বিনা দোষে শাস্তি দেওয়ার মতোই ব্যাপার এবং সেটা একটা অভিশাপ। তাদের জীবনের উদ্দেশ্যগুলিকে বারবার আঘাত করছে। একসময় ওই শাস্তি তাকে দিশাহীন বানাবে। জানুয়ারিতে পঞ্চম ঘরে কেতু থাকবে, কিন্তু আরও একটা পরিবর্তন আছে। সেটা হলো পঞ্চমপতি সূর্য নবম ঘরে বসে আছেন, আর পঞ্চমপতি যখন ভাগ্যস্থানে থাকে তখন এই মাসটা একজন শিক্ষার্থীকে পুরোপুরি সমর্থন করবে। যদি তোমার এই মাসে পরীক্ষা থাকে তবুও বলবো সূর্য খুব ভালো জায়গায় বসে আছেন। ফলাফল পড়াশোনার ওপর ডিপেন্ড করলেও কিছু অংশে ভালোই হবে। বিশেষ করে যে পিতামাতা তাদের সন্তানকে মর্যাদাপূর্ণভাবে পড়াশোনা করাচ্ছেন তাদের জন্য ভালো সময়। তারপরে সূর্য তোমার কেন্দ্রস্থলে চলে গেলে সেটাও তোমার জন্য ভালো। অবশ্যই স্কুল ছুট দেবে না, কামাই করবে না, কোনো নেশায় পড়বে না এবং কোনো ঝামেলায় ঢুকবে না। এটা তোমার মূল মন্ত্র, এগুলি তুমি খেয়াল রাখবে। চলুন এবার বলি জানুয়ারি মাসে আপনার প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে। দেখুন, এই পঞ্চম ঘর যেমন শিক্ষার ঘর, আবার পঞ্চম ঘর কিন্তু প্রেমেরও ঘর। তাই পড়াশোনার প্রেমের মধ্যে একটা বিশেষ যোগসূত্র আছে। কেমন না, ওই প্রেমটা শুরুই হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং বা টিউশন থেকে। সেই পড়াশোনার সাথে প্রেমের একটা গভীর সম্পর্ক। কেউ প্রেম করে নিজের পড়াশোনার 12টা বাজে, আবার কেউ প্রেম ত্যাগ করে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করে নেয়। আবার কারোর জীবনে প্রেম পড়াশোনা দুটোই একসাথে চলতে থাকে এবং এখানে দুটি মনের বিশেষ সহযোগিতা থাকে। আর তার সাথেই দুটি পরিবার এই বিষয়কে খুব গুরুত্বের চোখে দেখেন। খুব ভাগ্যবান হন সেই সব জাতক জাতিকা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই সফরে থাকেন। তাদের সামান্য মতভেদ কখনো কখনো পড়াশোনায় বাধা দেয়, কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি রিকভারি করে। সব পরিবার এক নয়, আর সবার জীবনে এই সৌভাগ্য আসে না। তাই যারা পড়াশোনা চলাকালীন গোপনে প্রেম করছেন, আর এটা যদি নতুন শুরু হয় তাহলে ভালো হবে শুরুতেই সেটা শেষ করে দেওয়ার, কারণ সমর্থন নেই, অর্থাৎ নিয়তি চায় না। পড়াশোনা আগে হোক, প্রেম পরেও হবে। আর যদি প্রেম পড়াশোনা দুটোই একসাথে চলে, অর্থাৎ দুজন দুজনের বাড়িতে যাওয়ার পথ খোলা আছে, যারা একসাথে বসে পড়াশোনা করেন, একে অপরকে পড়া ধরেন, পরীক্ষা নেন, তারা এই বিষয়ে এগিয়ে যেতে পারেন। তবে কষ্ট করে সমাজের বেড়া টপকে নিজের পড়াশোনার ক্ষতি করে প্রেম করা উচিত হবে না। আর যাদের পড়াশোনা শেষ কিন্তু প্রেম আছে, তাদের মে জুন মাস পর্যন্ত একটু সচেতন থাকতে হচ্ছে। আরও একটা বিষয় উড়িয়ে দেওয়া যায় না, অনেক সময় এমনটাও হয় একজনের পড়াশোনার ক্ষতি করার জন্য কেউ প্রেমের অভিনয় করে তার মনোযোগ নষ্ট করে। সেই বিষয়ে নজর দিতে হবে। আর তাই অচেনা অজানা দূর প্রান্তের কোনো প্রেমকে হঠাৎ প্রেম বলে আনন্দে আত্মহারা হবেন না। তবে যারা শুধুমাত্র একটি ভালোবাসার সম্পর্কে আছেন, তাদের ভালোবাসার মানুষের আচরণ এই সময় একটু অন্যরকম হতে পারে। যেমন এই সময় একটু মেজাজ থাকতে পারে, বিয়ের জন্য তাড়া দিতে পারে, পরিবার থেকে বিয়ের চাপ দিতে পারে, এগুলি কিন্তু মনে রাখবেন। আবার পঞ্চম ঘর শিক্ষা ও প্রেমের সাথে সাথে সন্তানেরও ঘর। এগুলি মানব জীবনের এক একটি পর্যায়। জানুয়ারি মাসে যেহেতু কেতু পঞ্চম ঘরে, সেক্ষেত্রে সন্তানের মনে অসন্তুষ্টি, বায়না ধরা, মন খারাপ ইত্যাদি এগুলি হতে পারে। কথা না শোনা, মুখে মুখে তর্ক করতে পারে। অহেতুক টর্চার করবেন না, কারণ এটা ওর দোষ না। তবে অনুশাসন গুরুত্বপূর্ণ, যেমন অন্যকে সম্মান দিতে শেখানো, ভালো আচরণ করা, মনোযোগ বাড়াতে কিছু ধর্মীয় উপায় অথবা মেডিকেলের দিক থেকে ভালো কাউন্সেলিং করানো যেতে পারে। এগুলি করলে সন্তানের মনের অবস্থা আপনি জানতে পারবেন এবং সেই মতো তাকে গাইড করবেন। অহেতুক ঝাড়ফুঁক ঝাড়াঝুড়ি দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলে চলবে না। অবশ্যই ধর্মে বিশ্বাস থাক, তবে তার ভবিষ্যতের জন্য কাউন্সেলিং অবশ্যই করাবেন। যদি আপনার সন্তান খুব চঞ্চল হয়, তবে সাধারণভাবে চঞ্চলতা একটি স্বাভাবিক ব্যাপার, অবশ্যই এটি ব্যক্তিগত পরামর্শ। এবার চলুন দেখি জানুয়ারি মাসে আপনার বিবাহিত জীবন কেমন যাবে। সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনকে বোঝায়। সপ্তমপতি শুক্র বসে আছে নবম ঘরে, এটা খুব ভালো গোচর। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে আছে, এটাও খুব ভালো। বিবাহিত জীবন নিয়ে এই মাসটা খুবই ভালো বলা যায়। তাছাড়া আপনার জীবনসঙ্গীর ভাগ্য বৃদ্ধি হতে দেখা যায়। তাই এই দিক থেকে এই মাসটা খুবই সহায়ক মনে হচ্ছে। ভাগ্যপতি বৃহস্পতির দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে। লগ্নপতি মঙ্গল এই মাসে কেন্দ্র এবং ত্রিকোণে গোচর করছে, মানে এই মাসটা বিবাহিত জীবনের জন্য ভালো। আপনার জীবনসঙ্গী মহিলা বা পুরুষ যেই হন না কেন, তার কেরিয়ার এবং ভাগ্যে ভালো উন্নতি হতে দেখা যায়।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, আপনার ভাগ্য, কেরিয়ার আর ব্যবসা কেমন যাবে। আর তার জন্য আমরা দেখব সপ্তম ঘর এবং দশম ঘর। আপনার সপ্তম ঘরটি বিবাহের পাশাপাশি ব্যবসারও ঘর আর ব্যবসায়িক অংশীদারিত্বেরও ঘর। আপনার সপ্তমপতি যেমন শুক্র, তেমনি ধনাধিপতিও কিন্তু শুক্র, তাই অর্থের দিকটাও কিন্তু জানতে হবে। শুক্র যতদিন পর্যন্ত আপনার নবম ঘরে আছেন ততদিন শুক্রের শক্তি কিছুটা কম থাকছে, তবে অর্থ ভাগ্য ভালো থাকছে, যেহেতু অর্থের অধিপতি ভাগ্যের ঘরে। তবে শক্তি কম, কারণ ওটা বৃহস্পতির ঘর, তাই ওখানে লাভ যেমন আসবে খরচও কিন্তু সাথে সাথেই হবে। তাই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বাজে খরচ হতে পারে। পরিবারের প্রতি আগ বাড়িয়ে খরচ আপনি এই সময় করে ফেলতে পারেন। গাড়ির মেনটেনেন্স বা সার্ভিসে খরচ আসতে পারে, অর্থাৎ এখানে ছোটোখাটো খরচ কিন্তু বাড়তে থাকবে। তাই 13ই জানুয়ারি পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কাউকে প্রভাবিত করতে বা কারোর কাছে ভালো হতে খরচ করবেন না। যদি করেন তো যে কারণে করছেন সেই ফলাফল কিন্তু পাওয়া যাবে না এই সময়। নিজের ড্রেসিং সেন্সের জন্য খরচা করতে পারেন, তবে এই মাসে জামা কাপড়ের ওপরে অপ্রয়োজনীয় খরচ করতে পারেন বা হঠাৎ করেই কিছু অনলাইনে কিনে ফেলতে পারেন। বেকার খরচ করবেন না, নয়তো সঞ্চয়ে টান পড়বে। তবে শুক্র 13 তারিখে যখনই দশম ঘরে আসবেন তখনই কিন্তু পরিস্থিতি অন্যভাবে যাবে। টাকা পয়সার ব্যাপারে আপনার ভালো লাভ 15 তারিখ থেকে 30শে জানুয়ারির মধ্যে দেখা যায়। যদিও সময়টা 15 দিন, তবুও এই 15 দিনের মধ্যে আকস্মিক অর্থ লাভ কিন্তু হতে পারে, যেমন লটারি, শেয়ার বাজার থেকে লাভ, বা দীর্ঘদিন ধরে যদি কোনো মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করছিলেন তো এই সময় ম্যাচিউরিটি হতে পারে। তবে আমরা কিন্তু লটারি কাটার পরামর্শ দিই না, কারণ লটারি সকলের জন্য ভালো হয় না। কিছু পরিবার কিন্তু ওই লটারির নেশার কারণেই সমস্যায় আছেন। মাসের শেষ 15 দিনের মধ্যে কোনো ডিল ফাইনাল হতে পারে, সেখান থেকেও টাকা আসতে পারে। দ্বিতীয়টা হলো কোনো ইনভেস্টমেন্ট, কোনো শেয়ার বা কোনো স্বল্পমেয়াদী লাভও কিন্তু আপনি পেতে পারেন। তবে কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই কথাটা শুনতে বিরক্তি লাগলেও সবাই আর্থিক পরামর্শ দিতে পারে না। তবে 15ই জানুয়ারির পরে আপনার আর্থিক দিকটা স্টেবল হবে, এটা কিন্তু গ্রহগতভাবে দেখা যায়। ভাগ্যস্থানে 4টি গ্রহ গোচর করছে, আর ভাগ্যবতী তৃতীয় ঘরে বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য সঙ্গ দিচ্ছে, কিন্তু একটু ধীর গতির, একটু সময় লাগবে। তবে পিছিয়ে থাকতে হবে না, বা এটা এমন না যে আপনি আপনার কাজ করতে পারবেন না। অবশ্যই আপনার কাজ হবে, কারণ এখানে 2টি শুভ গ্রহও আছে। সূর্য আপনার পঞ্চমপতি, মঙ্গল আপনার অধিপতি। মূল ত্রিকোণ সংযোগের কারণে একটা বড় পরিবর্তন আসছে। শুরুতে যখন আপনি কোনো শুভ কাজ বা মঙ্গলময় কাজ বা যে কোনো কাজ শুরু করবেন, হয়তো একটু সময় লাগতে পারে, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু শেষ ভালো যা সব ভালো। সেই ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন, কারণ বৃহস্পতি আপনার নবম ঘরকে দেখছেন। আপনার কেরিয়ার দেখতে গেলে আপনার দশমপতি শনি আপনার দ্বাদশ ঘরে, আর 17 তারিখে দশম ঘরে 4টি গ্রহ বসবে। তবে শনি গ্রহ যেহেতু আপনার দ্বাদশ ঘরে, তাই কর্মে পরিবর্তন লক্ষ্য করাই যায়। সেটা হতে পারে চাকরি পরিবর্তন, অথবা আপনি এভাবেও ভাবতে পারেন আপনি যে কাজটা করছেন সেখানে কিছু ইন্টারনাল পরিবর্তন করা যেতে পারে। তাই এই সময় আপনার কর্মস্থলে কিছু পরিবর্তন আনতে পারেন। এই সময় দায়িত্ব বাড়বে, কাজ বাড়বে, এবং পরিবেশ কিন্তু একটু অন্যরকম থাকতে পারে, কারণ শনির অবস্থান আপনার দ্বাদশ ঘরে। 16ই জানুয়ারির পর কিন্তু আপনার আত্মবিশ্বাস আসবে, আর যে কাজই হোক না কেন তাতে অনেক পজিটিভ পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। শুধু পরিবর্তন না, অনেক বেশি পজিটিভ পরিবর্তন হবে, কারণ এখানে মঙ্গল আপনার দশম ঘরে এসে তুঙ্গস্থ হবেন। বিশেষ করে আইটি সম্পর্কিত কাজ, যেমন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার বা কম্পিউটার সংক্রান্ত কোনো কাজে উন্নতির যোগ থাকছে। হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, সেফ, ইভেন্ট ম্যানেজমেন্ট বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে 16ই জানুয়ারির পর থেকে কিন্তু ভালো উন্নতি দেখা যায়। আর যদি আপনার চাকরি না থাকে তাহলে ভালো সুযোগ আসছে। এই মাসে 14ই জানুয়ারি সূর্য দশম ঘরে আসবেন, তাই ইন্টারভিউ ফেল হওয়ার সম্ভাবনা নেই। আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই মাসটা কেরিয়ারের জন্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু সাড়ে সাথী চলছে। যদি আপনার জন্মছকে কোনো সমস্যা থাকে বা শনির অবস্থান খুব খারাপ অবস্থায় থাকে তাহলে একটু বাধা আসতে পারে। আর যদি শনি ভালো ঘরে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই মাসে ব্যবসা নিয়ে তেমন কিছু বলার নেই, তবে মঙ্গলের কারণে ব্যবসা ভালোই যাবে। জানুয়ারি মাসে কি উপায় করবেন? অবশ্যই 4টি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো, আর এই উপায়গুলি যদি মনের বিশ্বাস নিয়ে করা যায় তাহলে অবশ্যই জীবনের পথ অনেকখানি মসৃণ হয়ে যায়। যাদের জন্মছকে কোনো সমস্যা হয়ে রয়েছে এবং বর্তমানে সাড়ে সাথী চলছে, তাহলে জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। আর যেহেতু আপনার সাড়ে সাথী চলছে, তাই শনিবার দিন নিরামিষ আহার করা আপনার পক্ষে খুব ভালো প্রমাণিত হবে। প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। অবশ্যই দান ধ্যানের ব্যাপারে বলতে গেলে শনিবার কোনো দুস্থ বা অসহায় ব্যক্তিকে কালো তিল, সরিষার তেল অথবা কালো রঙের বস্তু দান করুন। এটি নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্তি দেয়। তাছাড়াও হনুমান চাল্লিশা জুড়ি মেলা ভার প্রতিদিন, বিশেষ করে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চাল্লিশা পাঠ করুন। এটি মেষ রাশির অধিপতি মঙ্গলের শক্তিকে বাড়ায় এবং শনির ভয়কে দূর করে।
দ্বিতীয় উপায় হচ্ছে স্বাস্থ্য উন্নতির জন্য জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত যেহেতু সংক্রমণের যোগ আছে, তাই সূর্য প্রণাম অবশ্যই করবেন। প্রতিদিন সকালে স্নান সেরে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তবে এটা কিন্তু একটা সম্পূর্ণ আধ্যাত্মিক উপায়। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তামা খুবই শুভ। রাত্রে তামার পাত্রে জল রেখে সকালে তা পান করার অভ্যেস করলে এটা কিন্তু একটা ভালো অভ্যেস। কর্মক্ষেত্র এবং ভাগ্যের বাধা দূর করতে যেহেতু দশম ঘরে মঙ্গলের গোচর হবে এবং বৃহস্পতির দৃষ্টি আছে, তাই মঙ্গলের শুভ ফল পেতে প্রতি মঙ্গলবার ওম অঙ্গারকায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। তাছাড়াও কপালে বা নাভিতে প্রত্যেক দিন সামান্য কেশর বা হলুদের তিলক লাগান। এতে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন এবং আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক থাকে। চতুর্থ উপায়টি হচ্ছে মানসিক শান্তি এবং লেখাপড়ার জন্য। পঞ্চম ঘরে কেতুর উপস্থিতির কারণে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে তা কাটাতে পারেন। প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম বা ধ্যান করুন। এটি আপনার মনোযোগ ফিরিয়ে আনবে। যে কোনো শুভ কাজ শুরু করার আগে বা পড়তে বসার আগে ভগবান গণেশকে স্মরণ করুন। কেতুর অশুভ প্রভাবগুলি কাটাতে গণেশ আরাধনা কিন্তু অত্যন্ত সহায়ক। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।